লেখিকা আকাঙ্ক্ষা গাঙ্গুলির আজও বর্ষার আকাশ। তোমার সাথে আর সম্পর্ক রাখতে চাইছি না বর্ষা। গৌতমের কণ্ঠস্বর ঠান্ডা, ঠিক বর্ষার অন্তঃকরণ যেমন শীতল আজ। সে জানতো এমন কিছুই ঘটবে, তাই দ্বিরক্তি করে না, চলে আসে ধীর পায়ে। আষাঢ় মাসের প্রথম প্রাতের বর্ষণ স্নাত দিন। অলিগলি রাস্তার মোড় সকলেই কমবেশি ব্যস্ততার স্রোতে গা ভাসিয়েছে। কারোর আসা যাওয়ার খবর কেই বা রাখে তখন। গঙ্গার তীরে আজ এক প্রকার নির্জন। রবিবার বলে পথচারীদের আনাগোনা অনেকাংশেই কম। সেখানে হাঁটতে হাঁটতে প্রবেশ করল বর্ষা। মিষ্টি ফর্সা অঙ্গে তার কালো শাড়িখানা যেন নিশীথের অন্ধকারের ন্যায় লেপ্টে আছে। দুচোখ যেন বিষণ্ণ দুটি নক্ষত্র। ঝিরিঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছে বিরামহীন হরষে। তাতে বর্ষার মধ্যে সেরকম হেলদোল দেখা গেল না। বিরস চিত্তে একটি টিন চালা বিশিষ্ট চায়ের দোকান থেকে দুটো সিগারেট ও একটি ছোট দেশলাই বাক্স কিনে নিল। শুনেছে দুঃখে নাকি ধূমপান দারুণ সঙ্গ দেয়। সময় এসেছে সেটা পরখ করে জেনে নেওয়ার। নিজের শূন্য খোপায় হাত বুলায় বর্ষা। কিছুক্ষণ আগেই ফুলের মাল্যখানি পথের ধারে ফেলে এসেছে। এত সাজসজ্জা কেনই বা সে করেছিল, কি ভেবে করেছিল আপাতত মনে পড়ছে না। গৌতম ঘটা করে ডেকেছিল বর্ষাকে, তবে সে যে বিচ্ছেদ ঘোষণা করবে এ কথা ঠিক যেন ভেবেও ভাবতে পারেনি বর্ষা। আজ ওদের সম্পর্কের মেয়াদ হয়েছিল 5.5 মাস। সত্যি বলতে সম্পর্কটাকে কোনোভাবেই দুই পাক্ষিক বলা চলে না। এর শুরু হয়েছিল বর্ষার কোনো এক বন্ধুর মাধ্যমে। পরিচয়টা সেখান থেকেই। আলাপচারিতার 1 মাস অতিক্রান্ত হওয়ার সাথে সাথে ওই পক্ষ হতে স্বীকারোক্তি আসে। বর্ষার মনেও যে ভালো লাগার বীজ অঙ্কুরিত হয়নি এমনটা নয়। সম্পর্ক থাকাকালীন বর্ষা প্রতিদিন কাজে যেত অনেকখানি হেঁটে। পথমধ্যে একটা চৌরাস্তার মোড়ে দুজনের দেখা করার কথা দেওয়া হয়েছিল, অথচ বেশিরভাগ সময় গৌতম কারণে অকারণে কথা ভুলেছে, হয়তো বা প্রয়োজন বোধ করেনি। বর্ষা এক মনে অপেক্ষা করত একটু সাক্ষাতের আনন্দ পেতে। কতগুলো দিন হতাশ হয়ে ফিরতে হতো, সে হিসাব কে বা রাখে। দিনের পর দিন গৌতমের অজুহাতের ফর্দ বাড়ছিল। যেটুকু নিকটতা ছিল তাও যে ক্রমাগত কমছে এটা বর্ষার বোধশক্তির ওপারে ছিল না। ভরসায় স্থির মন যে বাস্তবতাটাকে মণিহার করতে অপারগ। একথা মিথ্যে নয়, অস্বাভাবিকও নয়। ভাবনায় এতটাই মগ্ন হয়েছিল বর্ষা যে হঠাৎ ধাক্কা খাওয়ার পর ভয়ে হকচকিয়ে ওঠে। সামনে তাকিয়ে দেখল লম্বা চওড়া শক্ত সামর্থ্য এক যুবক দাঁড়িয়ে। দেহবর্ণ সদ্য ছাড়ানো গমের ন্যায়। পরনে একটা টি শার্ট, তার ওপর আবার কোটের মতো করে শার্ট জড়ানো, সাথে ডিপ কালারের কার্গো প্যান্ট। হাওয়ার তোড়ে মাঝে মাঝে কোকড়ানো চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। বর্ষার হাতে থাকা সিগারেট ও দেশলাই ছিটকে পড়েছে কাদা জলে, যা দেখে দীর্ঘশ্বাস ফেলল বর্ষা। ভাগ্য যে একেবারেই তার সহায় নয়। বর্ষা কোনো কথা না বলেই পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, কিন্তু আকাশের কণ্ঠ শুনে তাকে থামতে হলো। এই যে মিস, আপনার যে ক্ষতিটা হলো সেটা পূরণ করার সুযোগ দেবেন না? বর্ষা শান্তভাবে চেয়ে বলল, কিন্তু আমি তো কিছুই বলিনি আপনাকে। ভনিতা ছাড়াই আকাশ প্রতি উত্তর করল, তা ঠিক, আপনি নাই বলতে পারেন, তবে আমার দিক দিয়ে বলাটা উচিত বলে মনে হয়। তা ক্ষতিপূরণ করবেন কিভাবে? আমার সাথে সিগারেট খাবেন নাকি? বর্ষার কথা শুনে আকাশ হাসে, নির্মল সেই হাসি। বর্ষা তা অবলোকন করে। আকাশ বলল, ওসব ছাইপাশ আমি অন্য কাউকে খাওয়াই না। আপাতত চায়ের মাধ্যমে সুরাহা করব ভেবে রেখেছি। আপনার যদি অনুমতি থাকে তাহলে এখনই যেতে পারি। বর্ষা তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থাকে, কিছুই বলে না। আকাশ তা দেখে বলল, কি ভাবছেন মিস? ভাবছি যে আমায় কিডন্যাপ করে নিয়ে যাওয়ার ধান্দা নেই তো আপনার? এবার একটু শব্দ করেই হেসে দেয় অচেনা মানুষটা। বর্ষার মনে হলো তার এসব সন্দেহ ভিত্তিহীন। গভীর পুরুষ কণ্ঠ শুনে সজাগ হলো সে। সত্যি বিষয়টা ভাবনার, কিন্তু আমার মনে হয় আপনার এগুলো করার দরকার নেই। আমার তেমন কোনো ক্ষতি হয়নি। তা বললে তো চলবে না। আমি সারা জীবন এই অপরাধ বোধ নিয়ে কাটাতে পারবো না, তাই প্লিজ। বর্ষা নিজেও জানে না তার কি হলো। সে আর ফিরিয়ে দিতে পারল না। দুজনেই সেই টিন চালা বিশিষ্ট চায়ের দোকানটায় এসে বসেছে, অপেক্ষা 2 কাপ চায়ের। বর্ষা ভাবছে, ও একটা অচেনা পুরুষের সাথে এভাবে চলে আসতে রাজি হয়ে গেল কিভাবে?
আজকের দিনটাকে এমন ধারণাতীত হতে হলো কেন? দোকান থেকে গঙ্গা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এখানকার দৃশ্য মন মাতানো, শীতল বাতাস বইছে ক্ষণে ক্ষণে। দুজনেই চায়ে চুমুক দিল। নেমে আসা নীরবতা ভাঙল আকাশ। বলল, পৃথিবীতে খাওয়ার মতো তো অনেক কিছুই আছে, তাহলে আপনি সিগারেট খেতে গেছিলেন কেন? বর্ষা তীক্ষ্ণ কণ্ঠে বলল, একটু বেশি কৌতূহল দেখিয়ে ফেলছেন বলে মনে হয় না? আমার মনে হয় আমার কৌতূহলটা যথাযথ। আর চা খেতে খেতে মনের কথা বলা হলে মানুষ সুস্থ থাকে। এমন তো কোনো কথা আগে শুনিনি কখনো। আজ তো শুনে নিলেন, এবার সেটা অ্যাপ্লাই করে দেখুন। চায়ের কাপ নামিয়ে রাখল বর্ষা। ঋণ ঋণে কণ্ঠে বলে উঠল, সিগারেট খেলে নাকি অপ্রকাশিত দুঃখ লাঘব হয়? আকাশ হাসে। দুর্বোধ্যতায় পরিপূর্ণতা। বলল, আপনার কি সত্যি সত্যি মনে হয় এ কথা সঠিক? বর্ষা মাথা নিচু করে বলে উঠল, কি জানি, তাই তো পরখ করতে গেছিলাম। পরখ করতে গিয়ে পরে দেখা যেত আপনি আসক্ত হয়ে পড়েছেন। আর দুঃখ, সে কি এত তুচ্ছ জিনিসে কমবার বিষয়? হয়তো আপনি ঠিক, তবে এখন কি করা যায় বলুন তো? আকাশে সরাসরি তাকালো বর্ষার দিকে। সেই দৃষ্টিতে অন্য কিছু মিশে ছিল যা বর্ষা ঠিক ধরতে পারল না। অতঃপর হেয়ালির সুরে বলল, অপ্রকাশিত যা আছে তাই প্রকাশিত করুন। মলিন একটা হাসি ফুটে ওঠে বর্ষার মুখে। বলে, অচেনা অজানা কারো মনের কথা শুনে আপনারই বা কি লাভ? তাতে তো কেবলই সময় নষ্ট। আমি বলবো, আপাতত একটু স্বার্থপর হন। মাঝে মধ্যে একটু স্বার্থপর হতে পারাটাও জীবনে দরকার। বর্ষা প্রলম্বিত শ্বাস ফেলে বলতে লাগলো গৌতমের সাথে তার সম্পর্কের কথা, সঙ্গে আজকে ঘটে যাওয়া ঘটনার বিবরণ। আকাশ শোনা শেষে বলল, এত তাড়াতাড়ি আশাহত হওয়া উচিত না। সম্পর্কে থাকাকালীন অনেক টানাপোড়েন এসে থাকে। বর্ষা তাচ্ছিল্যপূর্ণ হাসি হাসে। বলে, এই আশা জিনিসটা বড্ড খারাপ। মানুষের আশাই মানুষকে সবচেয়ে বেশি পোড়ায়, তাও সেটা ছাড়তে পারে না। যাই হোক, কথা বলে বেশ ভালোই লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে, আসছি। বর্ষা চলে যাচ্ছিল, তা দেখে আকাশ বেশ জোরেই বলল, আপনার আরও 2 কাপ চা পাওনা রয়েছে মিস। প্রতি উত্তরে আসলো বর্ষার মিহি কণ্ঠ, বেশ তো, কপালে যদি থাকে তাহলে আমাদের আবারও দেখা হবে। আকাশে চেয়ে থাকে তার যাওয়ার পানে। আলতো হাসে, বলে, আমাদের আবারও দেখা হবে মিস বর্ষা। অনেকটা চলে আসায় এ কথা আর শোনা হলো না বর্ষার। বাড়ি ফিরছে বর্ষা। সত্যি মনটা বেশ হালকা লাগছে। নিজেকে আড়াল করতে করতে হাঁপিয়ে উঠেছে এক প্রকার। কতদিন হলো মন খুলে হাসে না, নিভৃতে কাঁদে না, যেন আদ্যপান্ত একটা যান্ত্রিক জীবন। গঙ্গার ঘাটে সাক্ষাৎ হওয়া সেই অপরিচিত মানুষটা বড়ই অদ্ভুত ছিল। বেশ অন্যরকম লাগলো বর্ষার। ভণিতাহীন জড়তাহীন কোনো মানুষকে দেখলে তার ঈর্ষা হয়। কি সুন্দরভাবে তারা নিজেদের উপস্থাপন করতে পারে, অন্যকে কি ভাবলো সেসব তোয়াক্কা না করেই। এমনটা যদি সেও হতে পারত তাহলে বোধহয় গ্লানির ভার খানিকটা কমতো বই কি। বর্ষার মনে পড়ে সে নিজের নাম বলেনি, সাথে আগন্তুকের নাম জিজ্ঞেস করতেও ভুলে গেছে। যা, লোকটা কি ভাবলো তাকে নিয়ে। নিজের মাথা ঝাড়া দেয় বর্ষা। এত কিছু ভাবতে আর ভালো লাগছে না। পরিশ্রান্ত বোধ হলো ভীষণ। টোটোর সিটে নিজের শরীর ছেড়ে দিল, তাতে একটু আরাম লাগলো অবশ্য। অনেকক্ষণ হলো বর্ষা বাড়ি ফিরেছে। নিজের রুমে বসেছিল সে। এমন সময় দেখল গৌতম ফোন করছে। হয় সে সিদ্ধান্ত পাল্টাবে, নয়তো এটাই তাদের শেষ কথোপকথন। ফোন ধরতেই গৌতমের কণ্ঠ পেল, বাড়ি পৌঁছেছ? হ্যাঁ। ফোন করেছিলাম একটা কথা জানাতে। কি সে কথা? যেহেতু আর কোনো সম্পর্ক নেই আমাদের, যদিও কখনো ঠিকঠাক সম্পর্ক ছিল বলে মনে হয় না, কোনোদিন তো কাছে ঘেঁষতে দাওনি। সে যাই হোক, কথা হলো যে আমার মনে হয় আর কোনো রকম যোগাযোগ রাখা উচিত হবে না। বর্ষার খারাপ লাগলো, সাথে রাগ হলো বেশ। রাগান্বিত কণ্ঠে উত্তর দিল, তোমরা যারা সম্পর্ক বলতে মনের সম্পর্ক ছাড়া সবকিছুই বোঝো, তেমন কারোর সাথে আমারও যোগাযোগ রাখতে বইই গেছে। বলে সপাং করে ফোন কেটে দেয় বর্ষা। সাথে সব যোগাযোগ মাধ্যম থেকে মুছে ফেলে গৌতমকে। তবু যেন একটা বিদঘুটে অনুভূতি তাড়া করে বেড়াচ্ছে। সাথে নিজের প্রতি রাগ হচ্ছে তার। এই লম্পট ছেলেকে নিয়ে কত কি ভাববার মতো বোকামি সে করেছে। একসময় বোকার মতো চেষ্টা করেছিল একটা সুসম্পর্ক তৈরি করার, ভবিষ্যতে ভালোবাসা সৃষ্টি হওয়ার একটা ক্ষীণ প্রত্যাশা রেখেছিল।
কিন্তু জীবন তো আর ভবিষ্যৎ নয়, সেটা বর্তমানের ওপরেই বরাবর টিকে থেকেছে। বর্ষার ভেতরে গুমড়ে থাকা যন্ত্রণাগুলো কান্না হয়ে বেরোনোর চেষ্টা করলো, অথচ চোখে তার এক ফোঁটা জল নেই। নিজের গুমোট কক্ষে বসে থাকতে আর ভালো লাগলো না বর্ষার, তাই ছাদের উদ্দেশ্যে পা বাড়ালো। ছাদে উঠলে প্রথমেই চোখে পড়ে রকমারি গাছের বাহার। এখানে তার নিজস্ব কিছু রয়েছে বাদবাকি অন্য পরিবারগুলির। গাছ বলতে অ্যালোভেরা, নয়নতারা, তুলসী এবং বিভিন্ন রকমের ফুল গাছ। 4 তলা সন্নিবিষ্ট একটি ফ্ল্যাটের নিচ তলায় বর্ষার অবস্থান। মা মীনাক্ষীর সঙ্গে থাকে সে, পেশায় তিনি শিক্ষিকা। এই ফ্ল্যাটের একটি ঘর মীনাক্ষী কিনেছিলেন তার পৈতৃক সম্পত্তি ভাগ করার মূল্য দিয়ে। বর্ষার বাবা সাথে থাকেন না, বাবা মায়ের বিচ্ছেদ হয়, তখন বর্ষার বয়স মাত্র 5। মীনাক্ষী অনেকগুলো বছর এক স্বনামধন্য স্কুলে শিক্ষকতা করেছিলেন, কিন্তু মাঝে ওনার অসুস্থতায় দীর্ঘ বিরতি চলে আসে। ক্রমে চাকরিটা তার চলে যায়। সুস্থতার পর একটা ছোটখাটো প্রাইমারি স্কুলে নিয়োগ হন। বর্ষার একটা ছোট বোন ছিল, সে মারা গেছে আজ 8 বছর পেরিয়েছে। বর্ষার জীবনের সবচেয়ে কাছের ছিল তার বোন অর্ষা, কিন্তু ক্যান্সারের উছিলায় মেয়েটা তাকে ফাঁকি দিয়ে চলে যায়। নিজের ছোট মেয়েকে হারিয়ে একেবারে নীরব হয়ে যান মীনাক্ষী। সেহেতু বর্ষা এবং ওনার মাঝে জরুরি ভিত্তি ছাড়া কথাও তেমন হয় না। সেভাবে বলা গেলে বর্ষা নিজেও নীরব হয়ে ওঠে একাকিনী। এই পাড়ায় বর্ষা ছোট থেকেই রয়েছে বলে এখানকার কম বেশি মানুষ তাকে চেনে। বিশেষ করে ছোট এবং সমবয়সীদের চোখে সে সমাদরের পাত্রী। বর্ষার বাড়ি ছাড়িয়ে 4টে বাড়ির পর একটি মেয়ে থাকে, নাম তার মিতু। মেয়েটার মধ্যে বর্ষা যেন নিজের বোনকে খুঁজে পায়, সেজন্য মিতু তার কাছের মানুষদের তালিকার শীর্ষে। নিচে চলো বর্ষা। মায়ের কণ্ঠস্বরে ফিরে তাকায় বর্ষা, ছোট্ট করে বলে, আসছি। ছাদে দাঁড়িয়ে ঘণ্টাখানে কেটে গেছে, তার সময় দেখে ধারণা হলো বর্ষার। কাল বিলম্ব করল না, ছাদের দরজায় তালা ঝুলিয়ে নিচে নেমে এলো। তালা না দিলে এই ফ্ল্যাটের লোকজন চিন্তায় পড়ে যায় আর কি। আকাশ বারান্দায় দাঁড়িয়ে আছে, 2 আঙুলের ভাঁজে জ্বলন্ত সিগারেট, তার থেকে ধোঁয়া নিঃসৃত হচ্ছে। মাঝে মধ্যে টান দিচ্ছে সেটাতে। ততমধ্যেই ফোন এলো, দেখলো দিদি ফোন করেছে। তুলল ফোনটা। ওপাশ থেকে ভেসে আসে মেয়েলি কণ্ঠ, কিরে রোমিও, আজ জুলিয়েটের সাথে কথা বলতে পারলি? বলেছি। তাহলে এত মনমরা কেন? জুলিয়েট যদি কষ্টে থাকে তাহলে রোমিও কিভাবে ভালো থাকবে বল? বলে হাসার চেষ্টা করলো আকাশ, কিন্তু ঠিক হাসতে পারল না। একটু চুপ থেকে দিদি বলল, তুই তো দেখছি বড় ভালোবেসে ফেলেছিস ওকে। আচ্ছা, ও কি তোকে ভালোবাসবে কখনো? কি মনে হয় তোর? হয়তো বাসবে না। কেন বাসবে না? আমার ভাইটার মধ্যে তো কোনো কমতি নেই। ভালোবাসা পাওয়ার জন্য আর কি লাগে জানি না, তবে ভাগ্য লাগে রে, আর সে হতভাগা ভাগ্যের ওপর আমার কোনো বিশ্বাস নেই। এরকম আশাহত হচ্ছিস কেন বলতো? আশা করা শুরু করলে ভালোবাসতে আর পারবো না, তাই ওসবকে আশপাশে ঘেঁষতে দেব না। আর যা বলেছি তা খুব অবান্তর নয়। এত বেশিও ভালোবাসিস না যাতে তোকেই সবশেষে নিঃশেষ হতে হয়। আকাশ উত্তর দেয় না, নিশ্চুপ থাকে। নিঃশেষ হওয়ার মতো কিছুই যে নেই তার। ভালোবাসার নামে সে সবটুকুই অর্পণ করেছে। এখান থেকে ফিরে যাওয়ারও কোনো অবকাশ নেই। এই কথাগুলো প্রকাশ্যে বলা যায় না, কেবল সে নির্দিষ্ট মানুষকে অনুভব করানো যেতে পারে। আরও 2টো কথা বলে ফোন রেখে দেয় আকাশ। বৃষ্টি শুরু হয়েছে আবার। বারান্দা ছেড়ে ছাদে এসে দাঁড়ালো। অন্তত প্রকৃতির মাঝে তাকে একটু নিজের করে পাওয়া যায়। নিজের আচরণে আজকাল বিস্মিত হয় আকাশ। কিভাবে এমন পাগল প্রেমিক হলো সে? বৃষ্টির দাপটে পুরোপুরি ভিজে যায় আকাশ। কপালে লেপ্টে থাকা চুলগুলো থেকে টপ টপ করে জল পড়ছে তখনও। আকাশের ভীষণ ইচ্ছা হলো আবারও তাকে দেখার, কিন্তু এই মুহূর্তে তা সম্ভব নয়। সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। অপেক্ষা শব্দটা বরাবর আকাশের কাছে ভীষণ অপ্রিয়, অথচ এখন এই অপেক্ষা তার নিবিড় সঙ্গী। জীবন বোধহয় এভাবেই অপ্রিয়ের সহিত মৈত্রী স্থাপন করাতে ভালোবাসে। বর্ষণের সঙ্গে তাল মিলিয়ে আকাশ উচ্চারণ করে ওঠে, আমারও পরানো যাহা চায় তুমি তাই গো। মিতু, এই মিতু। বর্ষা একটা পুরনো বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে ডেকে উঠল। পরপর শোনা গেল মিতুর কণ্ঠ, হ্যাঁ বর্ষাদি, যাই। মিনিট খানেকের মধ্যে এসে হাজির হয় মিতু। বর্ষাকে দেখে বলে, এত সকাল সকাল এলে, তুমি কি আজ ছুটি নিয়েছ? বর্ষা বলল, না না, ছুটি নিইনি, তোকে একটা জিনিস দিতে এলাম। কথা শেষ করে একটা অল্প বিস্তর নোটের গাছি বার করলো বর্ষা। সেটা মিতুর হাতে ধরিয়ে দিতে দিতে বলল,
তোর তো সামনেই কলেজ অ্যাডমিশন আছে, সাথে বইপত্র কিনতে হবে, দেখ তো এতে হবে কিনা। মিতু নিঃশ্বাস ফেলে বলল, এটা তো বেশি হবে বর্ষাদি। বেশি হলে তো ভালোই হলো, কলেজ লাইফের প্রথম দিকে একটু আনন্দ করবি না তো কখন করবি? এত দিচ্ছ যে তোমার তো অসুবিধা হবে। মিতুর মাথায় হাত বুলিয়ে বর্ষা বলে, কোনো অসুবিধা হবে না, এখন আসি রে, বিকালে দেখা করে যাব। বর্ষা চলে যায়। মিতু চেয়েও কিছু বলতে পারে না। পেছন থেকে মিতুর মা প্রমীলা এসে দাঁড়ান, অতএব শুধালেন, কি রে, বর্ষা এসেছিল নাকি? হ্যাঁ মা। মেয়েটা এত তাড়াতাড়ি চলে গেল কেন? ওকে একটু বসতে বললি না? বর্ষাদির কাজ ছিল বলে তাড়াহুড়ো করে চলে গেল, আমি কিছু বলতেও পারলাম না। আর দেখো, আমার ভর্তির জন্য এতগুলো টাকা দিয়ে গেল। মিতু দেখালো সেই টাকাগুলো, তা দেখে তিনি বললেন, মেয়েটা কেমন পাগলি রে, এতগুলো টাকা এভাবে দিয়ে চলে গেল তোকে? এই দুনিয়ায় এমন মানুষ কোথায় দেখা যায়? আর যা বলেছ, বর্ষাদের জীবনটা তো জানোই কেমন, তাও মনের মধ্যে কত মায়া দয়া। ঈশ্বর কি পারেন না তার জীবনে এমন কাউকে এনে দিতে যে তাকে যথার্থ মর্ম দিতে পারে? দেখিস মিতু, বর্ষার জীবনে এমন কেউ নিশ্চয়ই আসবে। মিতুদের আর্থিক সচ্ছলতা নেই বললেই চলে। বাবা দিনমজুর এবং মা সামান্য সেলাইয়ের কাজ করেন। এভাবেই কোনো রকম তারা সংসার চালিয়ে মিতুকে একটা সরকারি স্কুলে পড়াশোনা করিয়েছেন। মিতু বরাবর মেধাবী ছাত্রী, সে নিজেও টিউশন পড়ায়, কিন্তু যতই হোক কলেজে ভর্তি করার মতো অবস্থা তাদের ছিল না। বর্ষা হয়তো ধারণা করতে পেরেছিল বিষয়টা, সেজন্যই এ কাজটা করল। বর্ষা মেইন রাস্তায় দাঁড়িয়ে আছে, বাস এলেই উঠে পড়বে, আর হেঁটে অতদূর যেতে হবে না। তবুও মন কি আর মানে? দীর্ঘশ্বাস ফেলে বর্ষা। অন্য এক চিন্তায় হঠাৎ মগ্ন হয়ে যায় সে। আড়ালে সুপ্ত আছে কিছু, যা তাকে এভাবেই মাঝে মধ্যে ভাবিয়ে তোলে। ভাবনাটা তার মাকে নিয়ে। বাসের শব্দে বর্ষার হুঁশ ফেরে। উঠে পড়ার সাথে সাথে বাস আবারও চলতে শুরু করলো। বর্ষা একদম পেছনের সিটে গিয়ে বসল, জানালার ধারে। সামনের লেডিস সিটগুলো প্রায় ভর্তি, তাই এছাড়া উপায় ছিল না। দুটো স্টপেজের পর কেউ একজন বর্ষার পাশে বসল। বর্ষা একবার দেখে চোখ ফিরিয়ে নিচ্ছিল, কিন্তু মস্তিষ্ক সচল হওয়ায় আবারও তাকায়। সবিস্ময়ে বলে ওঠে, আপনি? বাইরে বইছে ফুরফুরে বাতাস। বাস চলার ফলে তার বেগ যেন আরেকটু বাড়ল। বর্ষা নিজের ছন্নছাড়া চুলগুলোকে এক হাতের সাহায্যে ঠিক করতে করতে বিস্ময়ের সুরে বলে উঠল, আপনি এখানে কেন? আমার পিছু নিয়েছেন নাকি? আকাশ বর্ষার দিকে তাকালো, এমন ভাব যেন বর্ষাকে এইমাত্র দেখেছে। বলল, আচ্ছা আপনি? তা আমি কেন খামোখা আপনার পিছু নেব? বরং আমার মনে হচ্ছে আপনি আমার পিছু নিয়েছেন। বর্ষা বলল, আমি কেন আপনাকে ফলো করতে যাব শুনি? আকাশ সিটে হেলান দিতে দিতে বলে, মনে প্রেম জেগে উঠলে করতেই পারেন। আপনার প্রতি আবার কিসের প্রেম? হ্যাঁ? আকাশ বর্ষার আরেকটু নিকটে এসে গভীর কণ্ঠে বলে, কেন, আমি বুঝি প্রেমের অযোগ্য? বর্ষা বলতে পারে না, কোথায় যেন আটকায়। একটা নাম না জানা বিষাদ হানা দিল তার অন্তরে, তাই শুধুই চেয়ে থাকে। আকাশ হুট করে হেসে ওঠে, যা দেখে বর্ষা বিরক্ত হয়ে বলল, আপনি এমন কথায় কথায় হাসেন কেন? তাহলে বলছেন আপনার মতো মুখ গোমড়া করে রাখবো? বলতে না বলতেই আকাশ একটা অদ্ভুত মুখভঙ্গি করে দেখায়, তা দেখে বর্ষা না চাইতেও ফিক করে হেসে ফেলে। আকাশ স্তব্ধ নয়নে নির্নিমেষ তাকিয়ে থাকে কেবল। এই দৃশ্য দেখার জন্য কতই না মরিয়া হয়েছিল সে। হাসলে আপনাকে সুন্দর লাগে। আকাশের কথা শুনে বর্ষার হাসি আপনা আপনি থেমে যায়। বর্ষা দেখল আকাশ তার দিকে শান্ত দৃষ্টিতে চেয়ে রয়েছে। সে অবিশ্বাসী সুরে বলল, ওসব কথা আমি বিশ্বাস করি না। উত্তরে আকাশ ধীর কণ্ঠে বলে, তাহলে কোন কথা বিশ্বাস করবেন? বর্ষা আবারও বাকরুদ্ধ হয়। মনে মনে ভাবে, লোকটা এমনভাবে কথা বলে কেন? উপরন্তু অদ্ভুত তার চাহনি। না, কোনোভাবেই খারাপ নয়, শুধু ভেতরটা যেন কেমন করে ওঠে। এর আগে তো এরকম কোনো কিছুর সম্মুখীন সে হয়নি। বিষয়টা বড়ই নতুন তার কাছে। পরিস্থিতি একটু স্বাভাবিক করতে বর্ষা কোনো রকমে বলল, সেদিন তো জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম, আপনার নাম কি? আকাশ শিকদার। আপনার কি? বর্ষা, বাসু। বাসু না বসু? বাসু। আমরা বসু বলি না। কেন, বসুতে কি দোষ করলো? আকাশের কথা শুনে বর্ষা বুঝলো তাকে রাগানোর চেষ্টা চলছে, তাই বর্ষা ঠান্ডা গলায় বলল, বসুতে কোনো দোষ করেনি। যেটা সবসময় শুনেছি আর বলেছি সেটাকে ঠিক বলে মেনে এসেছি। আকাশ হালকা হেসে দুর্বোধ্য কণ্ঠে বলল, যা সবসময় শুনেছেন বলেছেন তাই যে শুধুমাত্র সত্যি হবে এমনটা নাও হতে পারে মিস বর্ষা বাসু। বর্ষা আর নিঃশ্বাস ফেলে।
এই লোককে সে কথায় পরাজিত করতে পারবে না, এ বিষয়ে তার কোনো সন্দেহ নেই। কিছুক্ষণ হলো বাস থেকে নেমেছে বর্ষা। হাঁটতে হাঁটতে অফিসে এসে পৌঁছালো সে। অতঃপর নিজের বরাদ্দকৃত স্থানে গিয়ে বসলো এবং সব গুছিয়ে ঠিক করে রাখতে যাবে এমন সময় দেখলো একটা বাসন্তী রঙের গোলাপ ফুল তার টেবিলে রাখা, সাথে করে একটা ছোট্ট চিরকুট, তাতে লেখা, আপনার দুঃখগুলো এক একটা ফুলে পরিণত হোক বর্ষা। বর্ষা সবিস্ময়ে চিরকুটটা পড়ে যায় কেবল, ভেবে পায় না তাকে এসব কে দিতে পারে। অফিসে কেউ তাকে অন্য দৃষ্টিতে দেখে? কই, সে তো কখনো টের পায়নি, মনেও হয়নি তেমন কিছু। অফিসে সবাই যে যার নিজের মতোই থাকে, আর বর্ষার অন্তর্মুখী স্বভাবের জন্য এখানে সেরকম বন্ধু তার নেই। তাই কেউ যে এই ঘটনার প্রেক্ষিতে কোনো রকম কৌতূহল প্রকাশ করে কিছু একটা বক্তব্য রাখবে তেমনটাও ঘটল না। বর্ষার মনে হলো এদিকে কেউ আসছে, তাই ত্বরান্বিত হস্তে ফুল ও চিরকুট লুকিয়ে নিজের ব্যাগে রাখে। কিন্তু দেখা যায় কেউ আসলো না। হাঁপ ছাড়ল বর্ষা, কাজে মন দিল সে। পরন্ত বিকেলের আলো ম্লান হয়ে ধরা দিচ্ছে অন্তরিক্ষের বুক চেরা আলোড়নে। ঠিক সেই মুহূর্তে সন্ধ্যার আগমন হয়। সুদূর গাঙে তখন ভেসে যাচ্ছে নাম না জানা ফুলের অবশেষ। পাখিরা বাড়ির পথে উড়ে গেল, যেন এ তাদের শেষ ফেরা। মিতু টিউশন করিয়ে বাড়ি ফিরছে, এখন বাড়ি যাওয়াই তার উদ্দেশ্য। বর্ষা হয়তো বা ফিরেছে, হয়তো অপেক্ষা করছে, তাই দ্রুত পদে এগোতে শুরু করে মিতু, কিন্তু সেটা বেশিক্ষণ হয় না। কে যেন এসে তার পথ রোধ করে। বর্ষা মিতুর ঘরে খোঁজ নিয়ে জানল মিতু এখনো ফেরেনি, সেজন্য আবারও বেরিয়ে পড়ল। মিতুকে না হয় সাথে নিয়েই ফিরবে, যদিও মেয়েটার এত দেরি হওয়ার কথা নয়। খানিকটা পথে গিয়ে বর্ষার দেখা হলো মিতুর সাথে। চিন্তিত সুরে শুধালো, হ্যাঁ রে মিতু, আজ এত দেরি হলো কেন তোর? না মানে বর্ষাদি, আজ টেস্ট নিতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। মিতুর হাবভাব মনে হলো সে হয়তো কিছু একটা লুকাতে চাইছে, তাই বর্ষা আর ঘাটায় না, শুধুই বলে, বেশ চল তাহলে। বর্ষাদি, তোমার ব্যাগে ওটা গোলাপ ফুল না? মিতুর কথায় হুঁশ হলো বর্ষার। এতক্ষণ ফোন খোঁজার উছিলায় ফুলটা যে মিতু দেখতে পাবে কথাটা যেন বেমালুম ভুলে গেছিল সে। বর্ষা লজ্জা পায়, বলে, হ্যাঁ। মিতু সন্দিগ্ধ কণ্ঠে বলল, কে দিল গো? জানি না রে। তোমায় দিল আর তুমি জানো না? এ কোনো কথা হলো বুঝি? কি করে জানবো? অফিসে গিয়ে দেখি আমার টেবিলে ফুল রাখা। দেখো দেখো, তোমার আবার কোনো গুপ্ত প্রেমিক রয়েছে কিনা? কারোর খেয়ে দে কাজ নেই তো যে আমাকে ভালোবাসবে। না ভালোবাসার কি আছে বলো তো? আমাকে ভালোবাসারই বা কি আছে রে? ওসব ভাবিস না যে কেউ ভালোবাসে বলে দিয়েছে, কেউ হয়তো বা ফাজলামি করেছে, অথবা এমনি। না গো বর্ষাদি, তুমি ভুল ভাবছ। তুমি দেখো, তুমি আবারও ফুল পাবে। বর্ষা ভাবনায় পড়ে যায়, মিতুর কথা সত্যি হলে যে বড়ই বিপদ। অজানা অচেনা কারোর দেওয়া ফুল গ্রহণ করা কতটুকু যৌক্তিক। উপরন্তু তাকে ভালোবেসে কারোর কোনো উপকার হবে না, বরঞ্চ ভালোবাসাটাই ব্যর্থ যাবে। এহেন নেতিবাচক ভাবনা ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলল বর্ষা। আমি আসছি রে মিতু। বর্ষা ব্যাগ নিতে নিতে বলল কথাটা, তাতে মিতু উত্তর দেয়, এত তাড়াতাড়ি কেন বর্ষাদি? কিছু খেয়ে যেতে? না রে, অনেক রাত হয়ে যাবে। মিতু আর আটকালো না বর্ষাকে। মিতুদের বিদায় জানিয়ে বর্ষা বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। ঝিঝি ডাকা নিস্তব্ধ সরণি, নিয়ন আলোয় যাতায়াতের তেমন সমস্যা হয় না, তবে রাস্তাটা পিচ্ছিল, তাই দেখে শুনে হাঁটতে হচ্ছে। ও বর্ষাদি! হঠাৎ কারোর ডাকে থেমে গেল বর্ষা। দেখল তারই পাড়ার মেয়ে মৌরি দাঁড়িয়ে। স্কুলে পড়ে, টুকটাক কথাবার্তার বাইরে কোনো সাক্ষাৎ নেই কিশোরীর সহিত। বর্ষা দেখে মেয়েটা হাঁপাচ্ছে, বোধহয় দৌড়ে এলো, কিন্তু কি দরকার থাকতে পারে ভেবে পায় না বর্ষা। তাও বলল, হ্যাঁ মৌরি বলো। মৌরি কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু বলা হলো না। তার মা এসে তাকে টানতে টানতে নিয়ে গেল। যেতে গিয়েও ঘৃণা মিশ্রিত কণ্ঠে নিজের মেয়েকে বলতে থাকে, এত রাতে বাড়ির বাইরে কিসের? হ্যাঁ, তারপর ওই বাড়ির মেয়ের সাথে তোর কিসের কথা? মায়ের তো সংসার হয়নি। মেয়েটার যে হাবভাব! থাক, আর বললাম না কিছু। বর্ষা সবটুকু শুনে কেবলই হাসে। এই হাসির মধ্যিখানে মিশেছে যামিনীর মতো কৃষ বেদনা। কেউ তা দেখেনি, জানেনি এই দৃশ্যের চরম মর্মিতা। এসব দূরে রেখে আবারও পথ চলতে আরম্ভ করল বর্ষা। রাতের ধূসর জ্যোৎস্না থাকে তার সঙ্গে। আজ অম্বর পরিচ্ছন্ন, নেই তাতে কোনো সফেদ মেঘের আনাগোনা। বর্ষা ডগমগ পদে বাসে উঠল। পরনে তার সাদা রঙের থ্রি পিস, চুলগুলো কোনো রকমে ক্লিপে আটকে আছে। কয়েকদিন ধরে খাওয়া দাওয়া একেবারেই করছে না বলা চলে। নিজের প্রতি এই তীব্র অবহেলার ফল এখন তার মাথা ঘুরছে। প্রতিদিনের মতো আকাশ এসে তার পাশে বসল। বর্ষাকে চোখ বন্ধ করে রাখতে দেখে কিছুটা অবাক হলো আকাশ। ভাবল, বর্ষা। বর্ষা সজাগ হয়ে একবার তাকায়।
দেখে আকাশের সেই একই রকমভাবে টি শার্টের ওপর শার্ট চাপানো, সাথে গাঢ় রঙের প্যান্ট। আকাশকে দেখার পর থেকে তার মনে এক অনাহুত উচাটন শুরু হয়েছে। যেন মনে হয় সেই মানুষটাকে আগেও কোথাও দেখেছে, কিন্তু কোথায় সেটাই স্মরণ করতে পারে না। নিজেকে খানিক স্থিত করে বর্ষা রয়ে শয়ে উত্তর দিল, হ্যাঁ বলুন, আপনি ঠিক আছেন? বর্ষা দুর্বল কণ্ঠে বলল, ঠিক আছি, কিন্তু আপনার বলার ধরনে তো সেটা মনে হচ্ছে না। ও কিছু না। আকাশ আরেকবার পরখ করে বর্ষাকে, বলে, আপনাকে দেখছি একা ছাড়া যাবে না। কথাটা আস্তে ছিল, তাই বর্ষা শুনতে পারে না। সে চোখ বুজে নিজের মাথা হেলিয়ে রাখে জানালার পাশটায়। বর্ষা দাঁড়িয়ে আছে প্রবেশদ্বারের মধ্যস্থ রডটাকে এক হাতে আঁকড়ে। বাস তার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছালো বলে, কিন্তু দুর্বলতার বশবর্তী হওয়ার ফলে বর্ষার হাত ছুটে আসে। এক প্রকার বাস থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়। বিস্মিত হলো বর্ষা। এতক্ষণে অ্যাক্সিডেন্ট হয়ে মাথা ফেটে যাওয়ার কথা, কিন্তু তেমন কিছুই হয় না, বরং কেউ তার হাত ধরে টেনে নেয় নিজের কাছে। কারোর প্রশস্ত বক্ষে বর্ষার মুখ ঠেকল। নাসিকার রন্ধ্রে প্রবেশ করে মোহনীয় ঘ্রাণ। চোখ খুলে দেখে আকাশের অতি নিকটে তার অবস্থান হয়েছে এই মুহূর্তে। আকাশের বুক তখনও হাঁপড়ের মতো ওঠানামা করছে। এক্ষুনি কি ঘটতে পারত ভেবে ভয়ে তার বুক কেঁপে উঠল। এত ভয় এর আগে কখনো হয়নি। আকাশ তড়িৎ গতিতে বর্ষাকে নিয়ে নেমে গেল বাস থেকে। রাস্তার সুরক্ষিত প্রান্তে এসে দাঁড়ায় দুজনে। আপনি কি চান? আত্মহত্যা করতে চাইছেন? কেন? এভাবে নিজেকে শেষ করে কি পাবেন? উত্তর দিন বর্ষা। বর্ষা মুখ নিচু করে থাকে। আকাশের বজ্রকণ্ঠ শুনে দুর্বলতা সব যেন ছুটে পালালো। এই প্রথম বর্ষা কোনো পুরুষ মানুষকে প্রকৃতপক্ষে ভয় পাচ্ছে। এখন কি বলবে সেই উত্তরই মাথায় আসছে না। বর্ষাকে চুপ থাকতে দেখে আকাশ আবারও বলল, কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? বর্ষা সরু কণ্ঠে শুধায়, মরার হলে একেবারেই মরতাম, এত ভুগে মরার ইচ্ছা নেই। আকাশ কিছুক্ষণ নিমেষহীনভাবে চেয়ে থাকে বর্ষার প্রসাধনী ছাড়া সরল মুখটির পানে। শান্ত স্বরে বলে, জীবন কি এতটাই খারাপ লাগে আপনার? আর কিছুই খারাপ লাগে না আকাশ, সব কিছুই ভালো। আজ আমার কিছু হলেও দুঃখ হতো না, কিছু হয়নি বলে কোনো আনন্দ হচ্ছে না, তাও বলবো অনেক ধন্যবাদ আপনাকে। আকাশ অনুভব করলো তার অন্তরে যেন কেউ তীব্র আঘাত হেনে চলেছে ক্রমাগত। একটা মানুষ ভিতরে কতখানি ব্যথা পুষে রাখলে এমন ভীষণ নির্লিপ্ততা দেখা দেয়। যদি এই দুঃখ কারোর হতেই হয় তবে তার নিজের হোক। বর্ষার মনের সকল ভার যেন কমে যাক। সৃষ্টিকর্তার কাছে আকাশের এই প্রার্থনা। আমি কাজে যাচ্ছি আকাশ, আপনিও নিজের কর্মক্ষেত্রে চলে যান। আমার সাথে দাঁড়িয়ে থেকে আপনার সময় নষ্ট হচ্ছে। বর্ষার কথায় আকাশের ভাবনায় ছেদ পড়ে। প্রতি উত্তরে দৃঢ় কণ্ঠে বলে, আপনি আজ আর কোথাও যাবেন না বর্ষা। আর এখন আমার প্রধান কাজ হচ্ছে আপনাকে ঠিকঠাকভাবে বাড়ি পৌঁছে দেওয়া। তার আগে বলুন আপনার কি হয়েছে? প্রেশার লো নাকি খাওয়া দাওয়া করছেন না? যদিও দুটোই লিঙ্কড। বর্ষা বলল, কিন্তু কোনো কিন্তু নয়, শুধু শেষ প্রশ্নটার জবাব চাই। বর্ষা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে মিনমিনে কণ্ঠে বলে, কয়েকদিন যাবৎ ঠিকঠাক খাওয়া হয়নি। আমার সাথে চলুন। কোথায়? সামনেই একটা ভালো রেস্তোরাঁ আছে, সেখানে। না আকাশ, ভারী কিছু খেতে আমার ইচ্ছে করছে না। বেশ, তাহলে আরেকটা অপশান আছে। কি সেই অপশান? গেলেই বুঝবেন। বর্ষাকে নিয়ে আকাশ একটা ট্যাক্সি ডেকে বসে পড়ে। গন্তব্য কোথায় হতে পারে সেটা বুঝতে পারছে না বর্ষা। সে একা যাচ্ছে, তবুও কোনো রকম ভীতি কাজ করল না। হৃদয়ের গহীনে একটা বিশ্বাস রয়েছে যে আকাশ তার জন্য কোনোভাবে বিপজ্জনক নয়। এমন ভরসাবোধ হয় গৌতমকেও কখনো করতে পারেনি বর্ষা। ক্ষণকাল পরে তারা একটা জায়গায় এসে পড়ে। বর্ষা দেখে তাদের সামনেই একখানা বাড়ি। সুন্দর একটা হোর্ডিং টাঙানো, তাতে লেখা স্কাই ডেকোরেটার্স। ঘরটাকে অচিরেই বলা যায় দৃষ্টিনন্দন। তাহলে ভেতরটাও বোধহয় সুন্দর হবে, মনে মনে ভাবল বর্ষা। আকাশ বলল, ভেতরে চলুন। বর্ষা গেল আকাশের সাথে। অন্দরমহল দেখে যেন স্তম্ভিত হলো। পুরনো বাংলার ঐতিহ্যের ছোঁয়া পাওয়া যায় এখানে। অসাধারণ বলতেই হবে। বর্ষাকে মুগ্ধ হয়ে চাইতে দেখে আকাশ বলল, জায়গাটা পছন্দ হয়েছে? বর্ষা বলল, হ্যাঁ খুব। যে সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েছে। ধন্যবাদ। আপনি সাজিয়েছেন? হ্যাঁ, বলতে পারেন এটাই আমার কাজ। বর্ষা অবাক হয়ে শুনল আকাশের কথা। বলতেই হয় লোকটার প্রতিভা আছে। দুজনে আরেক ঘরে ঢুকলো। সেখানে দেখা হলো একটা মেয়ে এবং ছেলেকে। মেয়েটির হাতে ল্যাপটপ, মগ্ন হয়ে কিছু দেখছে সে। উপস্থিত ছেলেটি ফোনে কারোর সঙ্গে কথা বলছে। ওই দুজন। আকাশ বর্ষার দিকে তাকায়, সাথে সাথে তাদের কাজ থেমে যায়। এক প্রকার হারিয়ে ফেলল উভয়জন। তাদের এহেন দৃষ্টি বর্ষাকে খানিকটা অস্বস্তিতে ফেলল।
আকাশ বলতে থাকে, এরা আমার সহযোগী, এদের ছাড়া আমার কাজ অসম্পূর্ণ। আরও দুজন আছে, তবে ওরা বোধহয় অন্য কোথাও গেছে। আকাশ পরিচয় করিয়ে দেওয়ার পর বর্ষা জানতে পারে মেয়েটির নাম শ্রুতি আর ছেলেটির নাম দীপ্ত। এখানে যারাই নিযুক্ত তারা সকলেই আকাশের ছেলেবেলার বন্ধু। আকাশ বর্ষার উদ্দেশ্যে বলে, আপনি ওদের সাথে এখানে থাকুন, আমি আসছি কিছুক্ষণ পর। কিন্তু আকাশ, ওরা যথেষ্ট মিশুক, তাই আপনার অস্বস্তি হবে না। বর্ষার দ্বিমত করে না, নীরব হয়ে বসল এক কোণে। কিন্তু সে নীরবতা টেকে না বেশিক্ষণ। শ্রুতি এসে গল্প জুড়ে দেয়, যেন কতদিনের পরিচয় তাদের। বর্ষা জড়তার ফলে শুধু টুকটাক উত্তর দিচ্ছে, তবে বুঝল শ্রুতি মেয়েটা বেশ ভালো, যদিও একটু বেশি বকবক করে, কিছুটা ওই মিতুর মতো। অন্যদিকে দীপ্ত রান্নাঘরে গিয়ে দেখল আকাশ কিছু একটা করছে। দীপ্ত বলল, কি ব্যাপার তোর? আকাশ নির্লিপ্ত কণ্ঠে উত্তর দেয়, আমার কি ব্যাপার হতে পারে? আমাদের থেকেও লুকোচ্ছিস? মেয়েটা কে হয় তোর? সত্যিটা শুনতে চাস? তুই বললেই শুনবো। আকাশ এবার দীপ্তর দিকে তাকিয়ে বলল, সে আমার জীবন। আকাশের উত্তরে দীপ্ত বাকরুদ্ধ হয়ে ফ্যালফ্যাল করে চেয়ে থাকে কেবল। আকাশ দীপ্তকে একভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, অমন হাঁ করে তাকিয়ে আছিস কেন? আমার কান ঠিকঠাক কাজ করছে কি না সেটাই ভাবছি। তোর কান ঠিকই আছে, এখন আমার মাথা না খেয়ে ওদের কাছে যা। দীপ্ত মুখ ভেঙচে চলে যায়, তাতে আকাশের তেমন ভ্রুক্ষেপ হলো না। অতঃপর এসে বর্ষাদের সঙ্গে যোগ দিল। বেলা 1টা বাজে। শ্রুতি আর দীপ্ত কোথায় যেন বের হয়েছে। বর্ষা বসে আছে, মনে মনে কিছু ভাবছিল সে। আকাশ হাতে করে সাজানো থালা নিয়ে আসে, তাতে রয়েছে ভাত, ডাল, আলুর ভর্তা আর ডিম ভাজা। সুঘ্রাণে ম করছে কক্ষ। বর্ষার যেন হঠাৎ করে খুব খিদে পেল। আকাশ আলতো হেসে তার সামনে একটা চেয়ার টেনে বসে বলল, আমি খাইয়ে দিই? আপনি খাওয়ালে নিজে কখন খাবেন? রান্না করে যদি নিজেই আগে খেতে বসি তাহলে লাভ কি হবে বলুন? আর খুব ভাগ্যবান না হলে কিন্তু আমার হাতে খাওয়ার সুযোগ পাওয়া যায় না। বর্ষা মিছে অবিশ্বাসী সুরে বলল, তাই বুঝি? এ যাবৎ কার কার সেই সৌভাগ্য হয়েছে? একবার দিদি অসুস্থ হয়েছিল, তখন খাইয়েছিলাম তাকে। আর মাকে অনেক ছোটবেলায় একবার নিজের হাতে খাইয়েছিলাম। বড়বেলায় কেন নয়? আকাশ একটু চুপ থেকে বলে, বেঁচে থাকলে নিশ্চয়ই খাওয়াতাম, কিন্তু ওনার বড্ড তাড়া ছিল জানেন। তাই যখন ক্লাস 11-এ পড়ি তখনই সবাইকে বিদায় জানিয়ে চলে যান সেই না ফেরার দেশে। বর্ষা স্তব্ধ হয়, মনে মনে ভীষণ অনুতপ্ত হলো নিজের করার প্রশ্নের জন্য। সে টের পেল তার মতো এই মানুষটাও বড় একা। বর্ষা মায়াময় দৃষ্টিতে চেয়ে থেকে বলে, আমায় ক্ষমা করবেন, এরকম প্রশ্ন করাটা আমার উচিত হয়নি। ক্ষমা চাওয়ার মতো কোনো ভুল আপনি করেননি বর্ষা, আর ওরকম মায়া মায়া ভাব নিয়ে আমার দিকে তাকাবেন না। বর্ষা মুখ নিচু করে বলে, ঠিক আছে, আর তাকাবো না ওভাবে। কারণটা জিজ্ঞেস করলেন না তো? বর্ষা একটু ভেবে বলল, অনেক মানুষের পছন্দ হয় না যে তাদের কেউ করুণা করুক। হয়তো আপনিও বিষয়টা সেভাবেই নিচ্ছেন, তাই বারণ করলেন। ভুল। কারণ হলো, আপনি যখন ওভাবে তাকান না তখন মনে হয় নিজের সর্বস্ব আপনার ওপর লুটিয়ে দিতে। এটা কি ধরনের কথা হলো? আমার তো মনে হয় ভালো ধরনের। আকাশ? হ্যাঁ বলুন। আকাশের উত্তর শুনে বর্ষা রাগান্বিত কণ্ঠে বলে, আপনি একটা ইয়েটা কি জিনিস? বর্ষা বিরক্ত হয়ে বলে, ধুর, আপনাকে কিছু বলাটাই বৃথা। বর্ষার অবস্থা দেখে হেসে ওঠে আকাশ। হাসি থামিয়ে বলল, অনেকে কথা হলো, এবার খেয়ে নিন। আকাশ আস্তে আস্তে খাইয়ে দেয় বর্ষাকে। অনেকক্ষণ যাবত তাকে চুপচাপ দেখে আকাশ নীরবতা ভাঙল। রান্না কি ভালো হয়নি? বর্ষা নিজেকে সামলে বলল, না তো, অনেক ভালো হয়েছে। বর্ষা, আপনার গলা এমন শোনাচ্ছে কেন? আকাশের কথা শুনে নিজেকে যথাসম্ভব স্বাভাবিক করার চেষ্টা করল বর্ষা। কৃত্রিম হাসি ফুটিয়ে বলে, কই, আমি তো ঠিকই রয়েছি আকাশ। কিন্তু অন্তর্যামী জানেন বর্ষা কতখানি আবেগের বৃহদতায় আটক হয়েছিল। বহুদিন পর কেউ তাকে এত আহ্লাদ করে খাওয়াচ্ছে, এ কি আর ছোটখাটো ঘটনা? আকাশের বুঝতে বাকি থাকে না বর্ষার নিজেকে আড়াল করার প্রবণতা। সে আলতো হেসে স্বগোক্তোক্তি করে, এটা তো কিছুই নয় বর্ষা। এক জগতের যত ভালোবাসা আছে তার সবটুকুই আপনার পদতলে এনে রাখব। তখন আপনি কেবলই অবাক হয়ে চেয়ে থাকবেন। খাওয়া দাওয়া শেষে আকাশ আর বর্ষা দুজন একা বসে আছে। এখনো শ্রুতি এবং দীপ্ত ফেরেনি। বর্ষা জানালার বাহিরে তাকিয়ে দেখল মেঘাচ্ছন্ন চারিদিক, হয়তো ক্ষণকালের মধ্যে বৃষ্টি নামবে। বর্ষাকে নিজের দিকে ফিরতে দেখে আকাশ দৃষ্টি সরিয়ে নেয়, পাছে বর্ষার অস্বস্তি না হয়। বর্ষা কিছু টের পায় না। সে উৎসুক কণ্ঠে শুধায়, একটা কথা বলুন তো।
আকাশ বর্ষার দিকে সরাসরি তাকিয়ে বলল, আমি যে অনেক কিছুই বলতে চাই। বর্ষা বাঁকা চোখে চেয়ে বলে ওঠে, আপনার কথা পরে শুনবো, আগে আমার কথাটা শুনুন। আকাশ হেসে মৃদু কণ্ঠে বলল, শুনছি, বলুন। বর্ষা আবারও বেশ উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করল, আচ্ছা, দীপ্তদা আর শ্রুতিদি কি একে অপরকে ভালোবাসে? বাসে বই কি, তা আপনি বুঝলেন কিভাবে? ওরা কিছু বলেছে? হুম, সরাসরি কিছু বলেনি, তার সত্ত্বেও টের পেলাম। আকাশ মনে মনে ভাবল, সবার ভালোবাসা আপনি টের পান, আমারটা ছাড়া। কিন্তু মুখে বলল, ঠিকই বুঝেছেন, তার ওপর সামনে দুজনের বিয়ে। বর্ষা খুশি হয়ে বলল, এ তো দারুণ কথা। আপনাকে বলেছিলাম না, আরও দুজন আছে, দিশা আর জিৎ, ওরা দুজনেও একে অপরকে ভালোবাসে। আকাশের কথা শুনে বর্ষা সবিস্ময়ে বলে, এখানে দেখছি সবাই জোড়া জোড়ায়, তা আপনার জুটি কোথায়? এই যে আপনি। মজা না করে সত্যিটা বলুন তো। আকাশ বর্ষার পানে অপলক দৃষ্টি রেখে সুগভীর কণ্ঠে বলল, এর চেয়ে চরম কোনো সত্য নেই মিস বর্ষা। আকাশের দৃষ্টি যে অন্তর্ভেদী। বর্ষা চোখ নামিয়ে নেয়, ভাবে আকাশ কি সত্যিই তাকে ভালোবাসে? কিন্তু সেটা কি আদৌ সম্ভব? তবে ওই চোখের দৃষ্টি, কণ্ঠের গভীরতা, এসব কি মিথ্যে হতে পারে? উত্তর পাওয়া যায় না। তৎমধ্যে শ্রুতি আর দীপ্ত ঘরে প্রবেশ করে। পরিস্থিতি আর গুমোট থাকে না। সময় পেরিয়ে বর্ষার বিদায় জানানোর মুহূর্ত এসে পড়েছে। শ্রুতি কোলাকুলি করে বলে, আবার এসো। পাশ থেকে দীপ্ত বলে, হ্যাঁ আবার এসো কিন্তু। বর্ষা হেসে বলে, নিশ্চয়ই আসবো। তোমাদের সঙ্গে পরিচয় হয়ে আমার খুব ভালো লাগলো, আবার তো আসতেই হবে। আর হ্যাঁ, দীপ্তদা আর শ্রুতিদি, তোমাদের দুজনকে একসাথে খুব সুন্দর দেখায়, সবসময় এভাবেই থেকো। বর্ষার কথা দীপ্ত হাসে আর শ্রুতি লজ্জা পায়। খানিকটা দূরত্বে দাঁড়িয়ে আকাশ চোখে মুখে অদ্ভুত প্রসন্নতা নিয়ে দেখে সবটা। তবে মুগ্ধ দৃষ্টি বর্ষাতেই নিবদ্ধ। বেরিয়ে আসে বর্ষা। তখনও অল্প স্বল্প বৃষ্টির উপস্থিতি। অনেকক্ষণ হলো সে আকাশের সাথে বাক্য বিনিময় করেনি। কিন্তু এরকম চুপ থাকাটাও ঠিক না, তাই বলল, আমি একা চলে যেতে পারবো, আপনাকে আর ব্যতিব্যস্ত হতে হবে না। আকাশ থমথমে মুখ করে বলল, বর্ষা, আপনি কি রাগ করেছেন? বর্ষা থেমে তাকায় আকাশের দিকে, মৃদু হেসে বলে, রাগ করিনি তো, আপনার ওপর রাগ করা যায় না। এই কথাটা বলা মানে লাগাম ছাড়া কথা বলার পারমিশন দেওয়া। একটু ভেবেচিন্তে বলা উচিত ছিল কিন্তু। আকাশের নির্লিপ্ত ভঙ্গিতে বলা কথাটি শুনে বর্ষা যার পরনেই অবাক হয়। লোকটা মুহূর্তের মধ্যে কেমন ভোল পাল্টে ফেলল। একটু আগেই মনে হচ্ছিল কত দুঃখে কাতর, আর এখন? বর্ষা রেগে মেগে জোরে জোরে পা ফেলে এগিয়ে যেতে লাগলো। সেটা দেখে আকাশ হেসে ওঠে, উচ্চস্বরে বলে, আপনাকে ভালোবাসি বর্ষা। যেদিন আপনি হ্যাঁ বলবেন সেদিনই আপনাকে বিয়ে করে ফেলবো। আমার এই কথা মনে থাকে যেন। কথাটা শুনে অনিমন্ত্রিত লজ্জায় বর্ষার কান এবং গাল লাল হয়ে উঠল। কি এক অসম্ভব অনুভূতি হচ্ছে, যেটার সঠিক সংখ্যা বর্ষার জানা নেই। সেজন্যে কোনো প্রতিউত্তর না দিয়ে হনহন করে হেঁটে এগিয়ে যায় সে। আকাশও হাসি মুখে পা বাড়ায়। রাত্রি নেমেছে ধরায়। বর্ষা বাড়ি ফিরেছে অনেকক্ষণ হলো। সে ভাবছে নিজের নির্বুদ্ধিতার কথা। সকালে বাস থেকে যদি পড়ে যেত তাহলে কি বড় কেলেঙ্কারিটাই না হতো। এতখানি অসচেতন সে কখনোই হয় না। আজ কিভাবে যে এহেন কাজটা ঘটাতে পারল সেটাই বুঝে আসছে না। উপরন্তু এমন তাড়াতাড়ি মরার ইচ্ছে যে তার নেই। একটা স্বপ্ন রয়েছে, তাকে আগে পূরণ করতে হবে। স্বপ্ন হলো একদিন সে নিজ উদ্যোগে একটা এনজিও খুলবে, মানুষের সাহায্য করবে। ভাবতেই বর্ষার চোখ জলজল করে ওঠে। পরক্ষণে নিজের বোকা বোকা আচরণের জন্য অনুতপ্ত বোধ করল। কিন্তু আকাশের বলা কথাগুলো যখন মনে পড়ল, তখন আবারও নাম না জানা কিছু অনুভূতির সম্মুখীন হলো বর্ষা। অন্য কেউ এসব বললে তার আর খবর থাকতো না, অথচ আকাশের প্রতি ন্যূনতম রাগটুকুও আসছে না। তাকে গৌতম যখন কিছু বলতো তখনও এরকম অনুভূতি হয়নি, তবে আকাশের ক্ষেত্রে কেন? প্রশ্নগুলো বারবার ফিরে ফিরে আসে। বর্ষা, দরজা খোলো। মীনাক্ষীর কণ্ঠ শুনে ভাবনায় ছেদ পড়ে বর্ষার। গিয়ে নিজ কক্ষের দ্বার খুলে দেয়। মীনাক্ষী ভেতরে প্রবেশ করেন সাথে সাথে। বললেন, আজ তাড়াতাড়ি ফিরেছ, শরীর কি অসুস্থ? না মা, ঠিক আছি। তুমি ঠিক আছো? আমি ঠিকই আছি, কিন্তু তোমার মতিগতি আমার ঠিক লাগছে না। বর্ষা একবার ভীতু চোখে তাকালো মায়ের দিকে। বলল, কেন, কি করেছি? তুমি যে খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছ, সেটা কি আমার চোখে পড়বে না ভেবেছ? নিশ্চয়ই কোথাও টাকা দিয়ে এসে এখন পকেটে টান পড়েছে। কি ঠিক তো? যে ভয়টা পেয়েছিল সেটাই হলো। শেষমেশ ধরা পড়ে গেল। আমতা আমতা করে বলল, না মানে।
আচ্ছা, তোমার মা কি মরে গেছে? আমাকে তোমার সমস্যার কথাটা কি বলা যেত না? তুমি টাকা জমাও একদিন সেটা দিয়ে এনজিও খুলবে বলে, তাই ওই টাকায় তুমি কখনোই হাত দেবে না, সে কথা আমি জানি। হ্যাঁ, আমারও দোষ আছে, তোমাকে আগের মতো চোখে চোখে রাখতে পারি না। এখন তুমি বড় হয়েছো, ভালো মন্দ তুমি বেশি ভালো বুঝবে, তাই নিজের দিক দিয়ে তোমার বলা উচিত ছিল। বর্ষা আর্দ্র কণ্ঠে ডেকে উঠল, মা বলে মাকে জড়িয়ে ধরে থাকে কিছুক্ষণ। ভাঙা স্বরে আবারও শুধায়, তুমিও ছেড়ে চলে যেতে চাইছো আমায়? যদি যেতেই হয় তবে আমাকেও সাথে নিয়ে যেও। মীনাক্ষী বর্ষার মুখ তুলে তার কপালে স্নেহ চুম্বন এঁকে দেন। স্নেহার্ধ কণ্ঠে বলেন, তোমাকে না আমি যোদ্ধার মতো করে বড় করেছি? এমন কথা তোমার মুখে শোভা পায় না বর্ষা। আর তোমাকে সঠিক মানুষের হাতে তুলে না দিয়ে আমি যাচ্ছি না কোথাও। এবার খেতে চলো, আজ তোমার প্রিয় শুক্তো করেছি। বর্ষা বলল, তুমি খাইয়ে দিও। মীনাক্ষী হেসে বললেন, আচ্ছা, খাইয়ে দেব। বর্ষা মনে মনে খুব খুশি হয়, সেটা প্রকাশও করে। বহুদিন পর এভাবে আবদার করলো, ভেতরটা যেন কিছুটা হালকা হয়েছে। এবার কি ধীরে ধীরে সব কিছু পাল্টাতে শুরু করবে? চিঠি লিখতে বসেছে বর্ষা। মূলত চিঠিটা অর্ষার জন্য। অর্ষা মারা যাওয়ার পর থেকে কোনো উপলক্ষ পেলেই এমন চিঠি লেখে সে। মন যেন শান্ত হয় কিছুটা। স্টাডি টেবিলের নিচের ড্রয়ারে সেসব চিঠি পরপর গুছিয়ে রাখা রয়েছে। কখনো মন খারাপ হলে একটু আওড়ায় সেগুলো। জানিস বনু, আজ বহুদিন পর মা আমাকে নিজের হাতে খাওয়ালো। তোর মনে আছে ছোটবেলায় যখন মা তোকে খাইয়ে দিত তখন হিংসা করতাম, কত হিংসুটে ছিলাম। একবার তোর পাতে বেশি নুন দিয়েছিলাম, অতিরিক্ত নোনতা হওয়ায় তুই খেতে না পেরে কাঁদছিলি। সেদিন কি অনুশোচনাই না হয়েছিল আমার। তারপর আর সেরকম কিছু করার কথা ভাবিনি। আচ্ছা, তোর এখনও আমার ওপর রাগ আছে, তাই না? তুই যখন মাথা ব্যথায় কাতরাতিস আমি বুঝতে পারতাম না কি করব। মাকে ভয়তে কিছু বলতেও পারতাম না, তুইও ভয় পেতিস। এখন মনে হয় ভয় জিনিসটার মতো খারাপ কিছু নেই জগতে। ভয় না থাকলে তোকে এমন অকালে হারাতাম নাকি? তাই আমি ভয় করা ছেড়ে দিয়েছি। তোকে হারিয়ে ফেলার পর আর কোনো কিছু তেমন ভাবায় না রে। মা যেমন নির্ভীক বানাতে চেয়েছিল আমাকে, তেমনই হয়ে উঠেছি। আজকাল মন খারাপে একটু কাহিল হয়ে পড়েছি, এই যা। তুই ভালো থাকিস, আর বিরক্ত করছি না। ইতি তোর দিদি। লিখে সে চিঠিটাও ড্রয়ারে তুলে রাখে। ঘুমে জড়িয়ে আসছে চোখ। হঠাৎ করে নিদ্রা দেবী যেন পরম দয়াশীল হয়ে উঠেছেন। বর্ষা দেরি না করে বিছানায় উঠে গা এলিয়ে দেয়। বর্ষা দরজার নিকটে এসে দাঁড়ালো। মিতু, আরে বর্ষাদি, আসো আসো। কোথায় ছিলে এই কদিন? বর্ষা ঘরে ঢুকতে ঢুকতে বলল, কাজ জমেছিল অনেক, তাই সারছিলাম। তোর খবর কি, কলেজ শুরু হয়েছে? মিতু স্মিত হাসি মুখে বলে, হ্যাঁ, শুরু হয়েছে। তোমাকে দেখে আগের মতো লাগছে। বর্ষা কথার কোনো উত্তর দেয় না। মিতুর বাড়িটা বাইরে থেকে যতটা ভঙ্গুর মনে হয়, ভেতরটা কিন্তু তেমন নয়। তবে মিতু একটু অগোছালো। বিছানায় চারিপাশে বই ছড়িয়ে ছিটিয়ে বসে। আজও চৌকি খাটের একই দশা। মিতুর মা রান্নাঘর থেকে বেরিয়ে শোয়ার ঘরে এসে খাটের অবস্থা দেখে মিতুকে দু চারটা কথা শোনান, পাশাপাশি বর্ষার উদ্দেশ্যে বলেন, বর্ষা, চা খাবে? বর্ষা না করল না। তিনি আবারও রান্নাঘরে চলে যান। মিতু একটা বেতের মোড়া পেতে বসে আছে। বর্ষা বসেছে প্লাস্টিকের চেয়ারে। মিতু বলল, তুমি আবার গম্ভীর গম্ভীর লাগছো বর্ষাদি। কিছুদিন আগে তোমাকে বেশ আমাদের মতন সাধারণ লাগছিল। তুমি নিজের জায়গায় আবার ফিরে গেলে। মিতুর কথায় যেন বড় আফসোস ফুটে উঠল। বর্ষা তা দেখল, কিন্তু আফসোসকে প্রশ্রয় দিল না। বলল, সেই কয়েকদিন তোর আমাকে দেখে বেশি ভালো লেগেছিল মিতু? মিতু দ্বিধায় পড়ে গেল। কথাটা এমন নয়। বর্ষাকে সে শক্ত ধাঁচের মেয়ে হিসেবে চেনে, বলা ভালো সেটাই বর্ষার প্রকৃত স্বভাব, তাতেই বেশি মানায়। তোমার আসল স্বভাবকে আমি শ্রদ্ধা করি, তুমি এমনই থাকো। ওই কথাটার অন্য কোনো মানে নিও না বর্ষাদি। বর্ষা ঠোঁট এলিয়ে আলতো হাসে। প্রমীলা এসে চা দিয়ে যান। কড়া লিকারের চা, ধোয়া উঠছে তাতে। বর্ষা একটু চুমুক বসায়। তোর কলেজ কেমন চলছে? ক্লাস ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ, খুব ভালো হচ্ছে। জানো, আমার বেশ কয়েকটা বন্ধু হয়েছে। বলে মিতু খানিকটা লজ্জা পেল। বর্ষা লজ্জার কারণটা যেন আজ করতে পারল, কিন্তু কোনো প্রশ্ন করে না। এরই মধ্যে মিতু যে নিজে থেকেই সবটা বলবে সেটা তার জানা। মিতু বলতে থাকে, প্রথম দিনেই দুটো মেয়ের সাথে বন্ধুত্ব হয়েছে। দুজনেই বেশ চুপচাপ ধরনের। আমি এত বকেছি, বেচারি দুজন আর চুপ করে থাকতে পারেনি। আমার সাথে ওরাও তাল মেলাতে শুরু করে। একজনের নাম রমা আর একজন তানিয়া। মেয়ে দুটি খুব ভালো জানো, খুব সাহায্য করে, আমার জন্য সিট রাখে। তানিয়ার স্কুলের দুটো ছেলে বন্ধু আমাদের সাথে একই কলেজে, ওদের সঙ্গেও আমার মোটামুটি বন্ধুত্ব হয়েছে।
ওরা বেশ ভদ্র সভ্য, হয়তো ইউনিয়নে যোগও দিতে পারে। একটু থেমে মিতু আবারও বলল, কিন্তু নিচু কণ্ঠে, জানো বর্ষাদি, ইউনিয়নের একটা দাদাকে বেশ দেখতে, নাম বোধ হয় বিভাস। আমাদের কলেজের অনেক মেয়েরই ওনাকে পছন্দ। মনে হলো না বর্ষা তেমন মনোযোগ দিয়ে শুনছে, কিন্তু শেষে বলল, দেখ, বুঝে শুনে বন্ধুত্ব করিস, এখন উঠতি বয়স, ভুল হওয়ার সম্ভাবনা বেশি। আর রাজনৈতিক ব্যাপার স্যাপার হতে দূরে থাকবি, ওসবে জড়াবি না। কেউ যদি র্যাগিং করার চেষ্টা করে তাহলে আমাকে ফোন করবি। হ্যাঁ গো বর্ষাদি, মাথায় থাকবে। আচ্ছা তুমি একটু বসো, আমি আসছি এক্ষুনি। আজ বর্ষার অফিস থেকে ছুটি। কি জন্য ছুটি সেটা আপাতত তার মনে আসছে না। ভেবে রেখেছে আজ সারাদিন ঘুরে বেড়াবে। বাড়িতে মা নেই, বাড়িটাও ফাঁকা, তাই সেখানে থেকে কাজ নেই। এখন মিতু ফিরলে তাকে বলে রওনা হবে। মিতু ফিরল ঠিক 2 মিনিট পর, হাতে একটা রাখি নিয়ে এসেছে। বর্ষার মনে পড়ে আজ রাখি পূর্ণিমা। মিতু প্রতিবার তাকে রাখি পরায়। সত্যি মেয়েটা পাগলি বটে, তবে টাটকা ফুলে রাখিটা বেশ সুন্দর লাগছে বর্ষার হাতে। কিছুক্ষণ থেকে চলে এলো বর্ষা। পথ হাঁটতে হাঁটতে ভাবছে অনেকদিন হলো সে পাড়ায় ঘোরে না, মাঠে যায় না। তবে আজ তাই হোক। দিনটা বেশ ফুরফুরে, ফকফকা রোদ মেঘছেদ করে মাথার ওপর এসে পড়ছে। কয়েকদিন হলো আকাশের সাথে দেখা হয় না। লোকটা কেমন আছে? না দেখা হওয়ার কারণটা অবশ্য বর্ষা নিজে। সেই কদিন বাসে ওঠেনি, অর্ধেক পথ হেঁটে বাকি অর্ধেক অটো করে যাচ্ছিল। আকাশের সাথে কেন জানি দেখা হোক সেটা চাইনি। নিঃশ্বাস ফেলল বর্ষা। মাঠে এসে বসলো। বেশি কেউ নেই, শুধু একটা 6-7 বছরের বাচ্চা ছেলে মাঠে ঘুরঘুর করছে। হয়তো বাকি সবাই রাখি বাঁধতে অথবা পড়তে ব্যস্ত। বর্ষা একটা সিমেন্ট করা পাকা জায়গায় বসে আছে। একটা খুব সম্ভবত ক্লাবের ভাড়া দেওয়ার জোগানে লাগা একটি মঞ্চ, যার কিছুটা উন্মুক্ত আছে বসার জন্য, মানানসই বলা যায়। কেউ তাকে কিছু বলবে না সে জানে, তাই সেসব নিয়ে বেশি ভাবল না। অনেকটাই জোরে ডাকলো, এই টুবাই। টুবাই নামক বাচ্চা ছেলেটি এতক্ষণ লক্ষ্য করেনি বর্ষাকে, কিন্তু গলা শুনে লক্ষ্য করলো। সাথে সাথে হাসি মুখে ছুটে এলো। দেখে মনে হলো বর্ষাকে পেয়ে সে বেশ খুশি হয়েছে। কি রে, একলা যে? তোর সাথীদের দেখছি না, সবাই গেছে রাখি পড়তে, তুই গেলি না কেন? টুবাইয়ের মুখ বেজার হয়ে ওঠে। শুকনো মুখে বলে, মায়ের শরীর ভালো নেই, তাই যেতে পারিনি। তোর মায়ের কি হয়েছে? জ্বর। ডাক্তার দেখিয়েছিস? না। বর্ষা দাঁড়িয়ে আছে টুবাইয়ের বাড়িতে। ভদ্রমহিলার গায়ে প্রচণ্ড জ্বর, বোধহয় ওষুধ খাননি সময় মতো। টুবাইয়ের বাবা কোথায় সেটা জিজ্ঞেস করাটা এই মুহূর্তে উচিত কিনা বুঝতে পারল না, তাও জিজ্ঞেস করলো। টুবাই উত্তরে বলে, বাবা কাজে গিয়েছে 2 দিন হলো, এখনো ফেরেনি। সেদিন খুব চিল্লামিল্লি করে বের হয়েছিল। টুবাই কথাটা এভাবে বলল যেন বিষয়টা খুবই স্বাভাবিক। বর্ষা কিছু বলে না। বেলা পড়েছে, ভদ্রমহিলা এখন অনেকটাই সুস্থ। বর্ষার দিকে তিনি অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছেন, যেন কোনো গুরুতর অপরাধ করেছে সে। কিন্তু মুখে বললেন, এই অসময়ে এতখানি সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। কখনো দরকার পড়লে বলবেন, আমিও সাহায্য করার চেষ্টা করব। টুবাইকে মাঠে একা রেখে বর্ষা একটা দোকানের সামনে গেছে। টুবাই নিজের খেলা নিয়ে ব্যস্ত হয়ে যায়। বর্ষার ডাকে সে ফিরে তাকালো। তখন পড়ন্ত বিকেল। বর্ষা একটা ডেরি মিল্ক তার হাতে দেয়, অতএব ডান হাতে রাখি বেঁধে দেয়। টুবাইয়ের যেন আনন্দের সীমা রইল না। বর্ষা বলল, আমায় রক্ষা করবি তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করব। সবাইকে ঢিসুম ঢিসুম করে দেব যেভাবে তুমি করো। বর্ষা অনেকক্ষণ বাদে একটু হাসলো। আকাশ পরের পর সিগারেটে টান দিয়ে চলেছে। দীপ্ত এবার বিরক্ত হয়ে বলল, কি হয়েছে তোর? কয়েকদিন যাবত দেখছি সারাক্ষণ খালি সিগারেট ফুঁকে চলেছিস। আকাশের মন মেজাজ খিচে আছে। বর্ষার এড়িয়ে যাওয়ার বিষয়টা তাকে বড় পীড়া দিচ্ছে। বর্ষার এইটুকু অবহেলাতেই তার এই অবস্থা। সে যদি অন্য কারোর হয় তাহলে আকাশ কি করতো ভেবে পায় না। আজকের দিনটা খুব ভালো হওয়ার কথা, কিন্তু ভালোর একাংশ অনুভব করতে পারছে না আকাশ। দীপ্তকে সেসব কিছুই বলল না। এমন বদ্ধ দুয়ারে সিগারেট টেনে ঠিক শান্তি পাচ্ছে না। একটা খোলামেলা জায়গায় যাওয়া দরকার। বর্ষা মাঠ ছেড়ে বেরিয়েছে। সারাদিনে একটা অন্নের দানাও পেটে পড়েনি। সকালে মিতুর ঘরে সেই যে চা খেয়েছিল অতটুকুই। এখন ভাবছে কি করা যায়। বাড়ি ফিরবে, কিন্তু সেটাও ইচ্ছে করছে না। গঙ্গার ঘাট মনে পড়ল তৎক্ষণাৎ। এই বেলায় কোনোদিন ঘাটে যায়নি, আজ গেলে কেমন হবে ভেবে বিলম্ব না করে গন্তব্যের উদ্দেশ্যে চলতে লাগলো। মেট্রো ধরতে হবে। ব্যাগ হাতড়ে কিছু খুচরো টাকা খুঁজছিল বর্ষা। মেট্রো থেকে নেমেছে কিছুক্ষণ হলো। এখন একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে।
টাকার পরিবর্তে হাতে পেল গতকালকে পাওয়া শুকনো গোলাপ ফুল। এই সাদা গোলাপটা দেখতে ছিল বড্ড ফ্যাকাশে, যেন ফুল দাতার খুব মন খারাপ। কিন্তু ফুলের দ্বারা দাতার মন আজ করতে পারার বিষয়টা রহস্যজনক। বর্ষা ভাবে না, আবারও খুচরো পয়সা হাতড়াতে শুরু করে। বাপুজি কেক কিনবে সেজন্যই এত ব্যস্ততা, না হলে খিদেতে আর টেকা যায় না। আজকের পর্ব এই পর্যন্তই থাক। পরবর্তী পর্ব কাল দুপুর 2টোয় আমি আপলোড করব। গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।